সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি সাধারণ গণিতের বাংলাদেশের যে 12টি ক্যাডেট কলেজ আছে, এই 12টি ক্যাডেট কলেজের ময়মনসিংহ ক্যাডেট কলেজ অর্থাৎ ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের বীজগণিত অংশের আমি তোমাদের সামনে আজকের লাইভ সেশনের প্রথম যে বীজগণিতের প্রথম সৃজনশীল প্রশ্নটি আছে, এই প্রথম সৃজনশীল প্রশ্নটির আনসার দেওয়ার চেষ্টা করব। আমি একটু দেখে নিতে চাই যে এই মুহূর্তে তোমরা কে কে সংযুক্ত আছো এই ক্লাসটিতে। আমি তোমাদের এই ক্লাসগুলো যখন নিব সেই ক্ষেত্রে তোমাদের বলবো যে কোনো একটি সৃজনশীল প্রশ্নে সাধারণ গণিতে যদি দেখো যে সম্পূর্ণ যে বীজগণিত অংশ আমাদের কয়টি অধ্যায় থাকে এবং প্রতিটা অধ্যায়ের আমরা যদি দেখি সৃজনশীল প্রশ্নগুলো মিক্সড আকারে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর আনসার আমরা কিভাবে দিব বা কোনো একটি প্রশ্ন দেখার পর আমরা কিভাবে আইডিয়া করব যে কোন কোন প্রশ্নগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের সৃজনশীল প্রশ্নগুলো সংযুক্ত হয়েছে। তোমাদের সাথে একটু বলবো যে তোমরা এই মুহূর্তে কে কে সংযুক্ত আছো আমাকে একটু জানাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমি একটু দেখে নিই। আমি অলরেডি কিন্তু ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের একটি সৃজনশীল প্রশ্ন এখানে লিখে দিয়েছি, উদ্দীপকটি দেখলে একটু বুঝতে পারবে। অবশ্য ক্যাডেট কলেজের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো যদি তোমরা এভাবে চিন্তা করো যে আসলে প্রশ্নগুলো জটিল, কিন্তু বলবো না। বিগত কয়েকটি বছরে তোমরা যদি দেখো যে 9টি শিক্ষা বোর্ডের বোর্ডের যে প্রশ্নগুলো থাকে, এই বোর্ডের প্রশ্নগুলো আসলে একটু জটিলই থাকে। কারণ কোনো একটি সৃজনশীল প্রশ্ন পারতে হলে অবশ্যই সাম্যক ধারণা সম্পূর্ণ বই সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে এবং সম্পূর্ণ বইয়ের বীজগণিতের যে কোনো অধ্যায় থেকে উদ্দীপক আমাদের রোমান সংখ্যার 1 2 দিয়ে বা দৃশ্যকল্প 1 2 দিয়ে কিন্তু মিক্সড আকারে কিন্তু সৃজনশীল প্রশ্ন থেকে থাকে, অনেক সময় আমরা সৃজনশীলে পেয়ে থাকি। তো তোমরা কে কে সংযুক্ত আছো এই মুহূর্তে আমাকে একটু জানাও, আমি তাহলে তোমাদের সাথে এই ক্লাসটি সুন্দরভাবে নিতে পারবো। বা দেখতে পাচ্ছি অনেকেই সংযুক্ত আছো। ওকে, মাস্টেক আম্বিয়া ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আম্বিয়া ইসলাম, তুমি সংযুক্ত হয়েছো, আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। মেহেদির হাসান আজিজুল, মেহেদি ফ্রম গাজীপুর, গাজীপুর থেকে তুমি সংযুক্ত হয়েছো। মাসিক বিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিম জাহান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা যারা এই মুহূর্তে এই লাইভ সেশনে আছো, ফেসবুক পেজ যে লাইভ সেশন, এই ফেসবুক পেজে সংযুক্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সব যারা আমাদের মুসলমান ধর্ম ছাড়া সারা বাংলাদেশ সহ বিশ্বে যে তোমরা হিন্দু ধর্মাবলীর শিক্ষার্থীরা আছো, তাদেরকে শারদীয় দুর্গোৎসব বা শারদীয় শুভেচ্ছা জানিয়ে তোমাদের আজকের এই ক্লাসটি আমি শুরু করেছি। আমি একটু দেখে নিতে চাচ্ছি তোমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি কে কে আছো। সুমাইয়া আফরোজ অর্থাৎ সুচি, তুমি সংযুক্ত হয়েছো। মৃণাল পল, দ্যাট মিন্স রাহুল জয়েন করেছো। নমস্কার বলে চট্টগ্রাম থেকে রাহুল তুমি আছো। সুমাইয়া আফরোজ অর্থাৎ সুচি খুব সম্ভবত ফেনী থেকে সংযুক্ত আছে। এমডি জাহিদ হাসান নোবেল ফ্রম রাজশাহী, রাজশাহী থেকে জাহিদ, তুমি কেমন আছো? তোমাকে অসংখ্য ধন্যবাদ জাহিদ। আজকে খুব সম্ভবত তুমি নতুন ভাবে সংযুক্ত হয়েছো কিনা বা আগেও তুমি সংযুক্ত ছিলে। আবু বকর সিদ্দিক ফ্রম সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে আবু বকর সিদ্দিক তুমি সংযুক্ত আছো। এমডি মাসুদ খান, আমি মাহবুবা খানম, আতিকা, খুব সম্ভবত আতিকা বলতে খুব পরিচিত আমার একজন মুখ মনে হচ্ছে। এসওএস হারমান মেনারের কোনো শিক্ষার্থী কিনা বা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের কোনো শিক্ষার্থী কিনা মনে হয় হতে পারে। তো যাই হোক, আমি দেখো যে প্রশ্নটি লিখেছি যে উদ্দীপকে দেখো এ একটি সেট, লেখা আছে এক্স বিলংস টু জেড সাচ দ্যাট এক্স কিউ প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। লক্ষ্য করো, নর্মালি কিন্তু এই প্রশ্নটি না, যদি বা তোমরা 2.1 এ দেখবে যে এক্স এর কোন মানের জন্য আমাদের এফ অফ এক্স সমান 0 হয় বা এফ অফ 2 সমান 0 হয়। বা আমরা যদি দেখি এই যে একটি বীজগণিতিক রাশি বা এখানে সমীকরণ, এই সমীকরণের সমাধান আমরা কিভাবে নির্ণয় করব, এটি যদি এভাবে একটু ভাবা যায় যে 3.4 অনুশীলনীতে যেটি উৎপাদক উপপাদ্য অর্থাৎ মিডিল টার্ম ফ্যাক্টর অতি সহজে করা যায় না, আমাদের এক্স টু দা 5 হতে পারে, এক্স টু দা 4 হতে পারে, এক্স কিউব হতে পারে, এই ধরনের ম্যাথ গুলো দেখো অলরেডি প্রথম যে প্রশ্নটি ছিল এই প্রথম প্রশ্নে কিন্তু সংযুক্ত
আপনার মাথাটা আমার দরকার স্যার, এত অঙ্ক কিভাবে পারেন আমি জানি না। এত অঙ্ক তোমরাও অনেক ভালোভাবে পারো আমি জানি। তোমরা অনেক 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 ব্রিলিয়ান্ট তোমরা যারা সংযুক্ত আছো। যাই হোক, দেখো এখানে প্রথম যে প্রশ্নটি আমি বলেছি এ সেট থেকে আমাদের একটি সমীকরণ আছে, এই সমীকরণ থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে হবে। এবং আমাদের এক্স এর মান নির্ণয় করতে হলে অবশ্যই আমাদের 3.4 অনুশীলনীর যে ম্যাথ গুলো আছে, এই ম্যাথের প্রতিটা ক্যালকুলেশন তোমাদের করতে হবে, সেটি উদাহরণ হোক কাজ হোক। কারণ কোন একটি সৃজনশীল প্রশ্ন আমরা কিন্তু এত সহজে কিন্তু ভেবে নিতে পারবো না। কারণ তোমরা জানো যে বীজগণিতে অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো অধ্যায় কিন্তু সংমিশ্রণ আকারে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন থাকে। ওকে, মিম সর্দার আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? মারিয়া অর্থাৎ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি মাসুদ খান ফ্রম পটুয়াখালী, পটুয়াখালী থেকে মাসুদ খান তুমি সংযুক্ত হয়েছো। উদ্দীপকে দেখো সেকেন্ড যে প্রশ্নটা আছে এফ অফ ওয়াই সমান দেখো 5y+1/5y-1 আছে। তো এই যে এফ অফ এক্স এর পরিবর্তে এফ অফ ওয়াই দিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা মেন যে তোমরা 2 এ যদি দেখো 2.2 এ যে ম্যাথ গুলো আছে, বেসিক্যালি যে ফাংশনের ম্যাথ গুলো আছে, এখানে আমাদের হয়তো 3x+1 ছিল বা উদাহরণ টাইপের ম্যাথ ছিল। এবং ক নং যে প্রশ্নটি আছে, এই ক নং প্রশ্ন দেখো উদ্দীপকের বাইরে। অর্থাৎ ক নং প্রশ্নটি আমরা অনেক সময় উদ্দীপক থেকেও দেখি প্রশ্নের সমাধান করতে হয়, বা ক নং প্রশ্ন উদ্দীপকের বাইরে, এটি জ্ঞানমূলক প্রশ্ন। তবে তোমরা যদি দেখো ক নং প্রশ্নটি কিন্তু 2.1 এর আমরা যে ক্রমজোড়ের ম্যাথ গুলো আছে, অনেক সময় আমরা ক্রমজোড়ের ম্যাথ গুলো কমপ্লিট করি না। অনেক সময় আমরা চিন্তা করি এই ধরনের ম্যাথ আসবে না, বা এভাবে একটু চিন্তা করা যেতে পারে যে 2.1 এর যে ক্রমজোড়ের ম্যাথ গুলো আছে, অর্থাৎ 7 বা 8 নম্বর যে ম্যাথ আছে, এই ম্যাথ গুলো কিন্তু হুবহু তোমরা যদি দেখো 12.2 অনুশীলনী আছে, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের দুই চলক বিশিষ্ট যে সমীকরণ থাকে, সমীকরণ জোটের আমাদের মান নির্ণয় করতে হয়, বা আমাদের অপনয়ন পদ্ধতি বা আট গুণন পদ্ধতি, এই ম্যাথ গুলো কিন্তু আমাদের কমপ্লিটলি করতে হয়। কারণ আমরা এখানে ক্রমজোড় নিয়ম অনুসারে কিন্তু আমরা ক্যালকুলেশন করব। এবং এই ম্যাথ দেখো বেসিক্যালি আমরা 12.1 এর যদি বলতে চাই যে একটি সমাধান করার ক্ষেত্রে কিন্তু দেখো প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে 4 মার্কস থাকে। এই প্রশ্নটি কিন্তু দেখো ক্যাডেট কলেজ হিসাবে কিন্তু 2 মার্কসের জন্য এখানে দিয়ে দিয়েছে। ওকে, অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আর মনে রাখতে হবে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের জন্য কিন্তু 21.6 মিনিট বরাদ্দ থাকে। ওকে, আচ্ছা জাহিদ হাসান নোবেল, আমি ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুদ রানা, সুমাই আফরোজ, না স্যার আমি চাঁদপুর থেকে আছি। আচ্ছা, সুচি তুমি চাঁদপুর থেকে সংযুক্ত হয়েছো। আফিয়া জাহিন আসসালামু আলাইকুম, তোমরা সালাম জানিয়েছো। নার্গিস সুলতানা রিনা, আচ্ছা অথই ফ্রম গাজীপুর, আচ্ছা গাজীপুর থেকে অথই তুমি সংযুক্ত হয়েছো। মাসিক বিল্লাহ, স্কুল খোলার সম্ভাবনা আছে কি? অ্যাকচুয়ালি তুমি যেভাবে আছো, যেভাবে কথা বলছো, আমারও কিন্তু একই কথা, স্কুল খোলার সম্ভাবনা। সরকার যে সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের মেনে নিতে হবে। সুমাই আফরোজ, আচ্ছা স্যার আমি ফেনী থেকে না, আচ্ছা আহ, চাঁদপুর থেকে। ওকে, থ্যাংক ইউ জাহিদ হাসান। ফেনী বলেছিল বোধহয়, ঠিক আছে অসুবিধা নাই। তাহলে আমরা এখন এই প্রশ্নটির আনসার যদি করতে চাই, সৃজনশীল প্রশ্নের ক নং প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমরা দেখো আমরা অটোমেটিকলি কিন্তু এমন একটি সমাধান তোমাদের সামনে করব যেটি ক্রমজোড়ের নিয়ম অনুসারে। তাহলে প্রথমে লিখবো, দেখো দেওয়া আছে x-1। তোমরা অনেকে হয়তো চিন্তা করতে পারো যে এই ধরনের ম্যাথ গুলো তো তোমরা খুব সুন্দরভাবে কমপ্লিট করবে, কিন্তু কিছু কিছু নিয়ম আছে, এগুলো মনে রাখতে হবে। এটি কিন্তু দেয়া ছিল। তো আমরা যখনই কোনো সমীকরণের সমাধান নির্ণয় করি, হয়তো লাস্ট অফ অল যে x সমান হয়তো 2 পাই, আর y সমান হয়তো মনে করো আমরা 3 পাই, লাস্টে যে কিন্তু আমরা লিখি দেখো নির্ণয়ের সমাধান। নির্ণয়ে দেখো আমরা লিখে ফেলে বা খাতায় লিখে দেখো নির্ণয়ের সমাধান এক্স কমা ওয়াই, আমরা কখনো সেকেন্ড ব্র্যাকেট দিই না, এক্স কমা ওয়াই দিয়ে আমরা দেখো এখানে এক্স এর মান কত পেয়েছি, 2 পেয়েছি, আর ওয়াই এর মান দেখো আমরা 3 পেয়েছি। এটা অবশ্যই আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। আমরা কখনো সমাধান করার ক্ষেত্রে আমরা এটি ভুল করব না। এটি কিন্তু সেট, এটি কিন্তু নর্মালি আমাদের সেট প্রকাশের পদ্ধতিতে বা যেটি হোক না কেন সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। বাট এক্স কমা ওয়াই বলতে এটি একটি বিন্দু, বিন্দুর স্থানাঙ্ক, আর বিন্দুর স্থানাঙ্ক মাস্ট বি আমাদের কি করতে হবে বলতো, ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দেওয়া লাগবে। যার কারণে এক্স দেখো প্রথম উপাদান, এক্স এর সাথে আমরা ডানে দেখো এটা প্রথম উপাদানের সাথে মিলে যাচ্ছে, ওয়াই কিন্তু দ্বিতীয় উপাদান, ডানে দেখো দ্বিতীয় উপাদানের সাথে আমাদের মিলে যাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো এটি কেন বলবো, দেখো ক্রমজোড় জোড় আকারে আছে, এক্স এর অবস্থান প্রথমে, আবার ডান পক্ষে দেখো আমি যদি বলি সমানের
টু কিন্তু প্রথমে অবস্থান আছে, আবার ওয়াই দেখো দ্বিতীয় অবস্থানে, আমাদের থ্রির মান কিন্তু ডান পক্ষে, ওয়াই এর অবস্থান কত, দ্বিতীয়। তাহলে এই যে জোড় আকারে আছে, ক্রমজোড় আকার আছে, জোড়ায় জোড়ায় আছে, হয়তো এক্স ফার্স্ট পজিশনে, ওয়াই দ্বিতীয় পজিশনে, তাহলে দেখো টু কিন্তু প্রথম পজিশন আর থ্রি কিন্তু দ্বিতীয় পজিশনে। তাহলে আমরা এখানে সরাসরি লিখতে পারি ক্রমজোড়ের সূত্র অনুসারে, বা আমরা এভাবে লিখতে পারি প্রশ্ন মতে, যেটি লিখবো সেটি হবে প্রশ্ন মতে অবশ্যই আমাদের এই এক্স মাইনাস ওয়ান সমান আমরা এখানে কি লিখবো দেখো, ওয়াই মাইনাস টু, অর্থাৎ আমাদের বাম পক্ষের প্রথম যে আমাদের অবস্থান এক্স মাইনাস ওয়ান সমান আমাদের ডান পক্ষে এক্স মাইনাস টু হবে। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে নিতে পারি। আমাদের কিন্তু কোনো পদ্ধতি বলে নাই, অপনয়ন না প্রতিস্থাপন বা নির্ণায়ক যেটি হোক না কেন, এখান থেকে আমি খুব সরাসরি এক্স ইকুয়ালস টু আমি এবার লিখে নিতে পারি এক্স মাইনাস টু, আর বামের মাইনাস ওয়ান ডানে গেলে প্লাস হবে, অতএব এক্স ইকুয়ালস টু দেখো আমি লিখতে পারবো ওয়াই মাইনাস ওয়ান। ওকে, এটাকে আমি সমীকরণ এক দিয়ে রাখলাম। আমার ইচ্ছা মতো আমি দিব। আমরা প্রথম উপাদান বাম পক্ষে আর এবং ডান পক্ষের প্রথম উপাদান আমি নিয়েছি কিনা, এটি হচ্ছে আমার মুখ্য বিষয়। এখান থেকে লিখবো। আবার দেখো, তোমরা অনেকে বলতে পারো যে স্যার আমরা এটা সমীকরণ দিব, সমীকরণ এখানেই দিতে পারি, দিতে পারো, কোনো আপত্তি নাই, তোমরা অনেকগুলো সমীকরণ তৈরি করতে পারো। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, ওয়াই প্লাস টু ইকুয়ালস টু দেখো টুয়াইস এক্স প্লাস ওয়ান। ওকে, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে আমরা শর্ত যদি বলতে চাই, দেখো এখানে আমাদের দ্বিতীয় অবস্থান আছে ওয়াই প্লাস টু, ডান পক্ষে দেখো সমানের ডান পক্ষে আমাদের দ্বিতীয় অবস্থান আছে টু এক্স প্লাস ওয়ান। যেহেতু আমি এখানে সমীকরণ এক দিয়েছি, এখানে আমি সরাসরি আমি এই একের মান আমি এখানে ইউজ করব, অর্থাৎ আমরা সমীকরণটা এখানে ইউজ করবো। দেখো তাহলে x সমান কত, y মাইনাস ওয়ান। তাহলে এখানে আমি লিখবো টু ইন্টু দেখো y মাইনাস ওয়ান, আমি লিখে দিলাম, x এর স্থলে মান বসিয়েছি দেখো। ওকে, আমি এখন তোমাদের এই ক্যালকুলেশনটা খুব সুন্দরভাবে যদি কমপ্লিট করে দিতে চাই, সেই ক্ষেত্রে দেখো তোমরা একটু যদি খেয়াল করো, আমরা এখানে জাস্ট ডানে লিখবো এক নং এর সাহায্যে, এক নং এর সাহায্যে আমরা লিখে দিব। ওকে, তো লক্ষ্য করো, আমরা এটি লিখবো দেখো y প্লাস টু সমান দেখো টুয়াইস ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান, বা এটা আমরা লিখবো দেখো, ক্যালকুলেশন যদি করতে চাই তাহলে আমরা বামের y প্লাস টু কে আমরা ডান পক্ষে যদি নিয়ে যাই তাহলে আমি শূন্য রাখলাম, নইলে আমি ডান পক্ষে টু ওয়াই যদি বাম পক্ষে আনি মাইনাস হয়ে যাবে, মাইনাস নিয়ে আমরা অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ি। তাহলে দেখো টু ওয়াই আমার বাম পক্ষের প্লাস ওয়াই, ডান পক্ষে মাইনাস ওয়াই হলো। আর এখানে দেখো এখানে কত আছে বলতো, এখানে আছে অ্যাকচুয়ালি মাইনাস টু প্লাস ওয়ান, আর বাম পক্ষের প্লাস টু, ডানে যে মাইনাস টু হলো। তাহলে এটি আমি কেন এভাবে করছি একটু দেখে নাও। তাহলে এখানে ওয়াই, এটা অবশ্যই আমাদের কত হয় বলতো, মাইনাস ফোর প্লাস ওয়ান, তাহলে মাইনাস থ্রি হয়। তাহলে এটা দেখতে পাচ্ছি যদি বামে থ্রি চলে আসে তাহলে ওয়াই সমান থ্রি পেলাম। ফাইনালি আমি লিখতে পারবো দেখো ওয়াই ইকুয়ালস টু দেখো থ্রি পেলাম। ওকে, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু দেখে নাও আমাদের যে মিম সর্দার তুমি এখানে ক্লাস করো নাকি? আচ্ছা সময় আফরোজ, আচ্ছা প্রতিস্থাপন আহ, জানি না কি লিখছো। আলতাফ হোসেন, আজ 3টায় স্যারের ক্লাস আছে না? হ্যাঁ, আজকে আজকে তোমাদের বলবো, আজকে 3টার সময় তোমাদের সাথে আমার একটি ক্লাস আছে। তোমরা অলরেডি জানো যে আমাদের স্কুলে আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিত, উচ্চতর গণিতের আমি ক্লাস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো লক্ষ্য করে দেখো আমি ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমি খুব শর্টে কিন্তু আমি এখানে ইউজ করার চেষ্টা করেছি, এবং আমরা দেখো ওয়াই এর মান কিন্তু আমরা থ্রি পেয়ে গেছে। এখন আমরা খুব অল্প সময়ের ভিতরে কিভাবে আনসার করব, আমরা লিখবো এক নং এ ওয়াই এর মান বসিয়ে পাই। আমরা এখন লিখবো এক নং এ ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই। ওকে, তাহলে আমরা এক নং এ দেখো ওয়াই এর মান যদি বসাই, যেহেতু এক্স এর মান অটোমেটিকলি পেয়ে যাব, তাহলে থ্রি মাইনাস দেখো ওয়ান, তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো এক্স সমান দেখো কত, টু। ওকে, তাহলে আমাদের চেয়েছে কিন্তু দেখো এক্স কমা ওয়াই নির্ণয় করো, তাহলে লাস্টে যে লিখবো নির্ণয়, নির্ণয় আমরা লিখবো এক্স কমা ওয়াই সমান, আমাদের সমাধান করতে বলেনি, আমাদের নির্ণয় আমরা মানও লিখতে পারি, তবে এখানে এক্স কমা ওয়াই বলেছে। তাহলে এক্স এর মান দেখো এখানে টু, আর ওয়াই এর মান কিন্তু আমরা থ্রি পেয়ে গেলাম। এখানে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এবং তোমরা এই যে বাম পক্ষে
এবং ডান পক্ষে তোমরা যদি এক্স এবং ওয়াই এর মান বসাও সেই ক্ষেত্রে দেখবা যে আমাদের যে মান হবে সেটি শুদ্ধি পরীক্ষা করলে কিন্তু একই রেজাল্ট হবে। সো আমরা এক্স এবং ওয়াই এর মান কিন্তু আমরা খুব সহজেই পেয়ে গেলাম। ছোট্ট একটি ম্যাথ, বাট তোমরা অনেকেই এভাবে চিন্তা করবে যে 12.2 অনুশীলনীতে যে ম্যাথগুলো আছে, বীজগণিতে প্রতিস্থাপন অপনয়ন বা 2.1 এর যে 7 নম্বর ম্যাথগুলো আছে, কোনো ম্যাথ কিন্তু তোমরা অবহেলা করবে না, হোক না সেটি উদাহরণ বা সেটি মেন অনুশীলনের বা কোনো কাজেরও ম্যাথ যদি থাকে, এই ম্যাথগুলো তোমরা সুন্দরভাবে কমপ্লিট করার চেষ্টা করবা। ওকে, তাহলে দেখো ক নং প্রশ্নটি আমি তোমাদের সামনে সমাধান করে দেওয়ার চেষ্টা করলাম প্রিয় শিক্ষার্থীরা। আচ্ছা সুমাইয়া আফরোজ, আমাদের স্কুলটা আহ আচ্ছা নিঃসুপ হয়ে গেছে। না না, আমাদের স্কুল কোনো নিঃসুপ হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা রাইট আনসার, হ্যাঁ। আচ্ছা সুচিত্রা পল, আহ, তুমি সুন্দরভাবে আনসার তৈরি করেছো। আনসার ওকে। আফিয়া, আচ্ছা আফিয়া জাহিন, আমার মিলছে, থ্যাংক ইউ। আচ্ছা আহ, সোহেলি আফরোজ শাপলা, আসসালামু আলাইকুম স্যার। আই এম লাবিবা, সেকশন মধুমতি। আচ্ছা লাবিবা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, তুমি সংযুক্ত হয়েছো, থ্যাংক ইউ তোমাকে লাবিবা। আচ্ছা মাসিক বিল্লাহ, তুমি বুঝেছো ম্যাথটি। এখন আসো খ নং প্রশ্নটির আনসার দেওয়ার চেষ্টা করব। আমার একজন প্রিয় শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থী, সে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করে, বাট এখানে দেখতে পাচ্ছি সে ক্লাসে সংযুক্ত হয়েছে। আসলে শিক্ষা সহায়ক যে কোনো চ্যানেলে তোমরা লাইভ সেশনে থাকতে পারো, শিখতে পারো, তোমাদের নাম মেনশন করা হবে, তাহলে আমরা কিন্তু এখানে ক নং প্রশ্নের আনসার পেয়ে গেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, মেহেদী হাসান তুমি বলছো অল ক্লিয়ার। এখন আসো দেখো খ নং প্রশ্নটি, এখন আমি একটু লেখার চেষ্টা করব। দেখো পি অফ এ নির্ণয় করো। এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট, নির্ণয় করো। এর প্রশ্নটা তোমাদের মেন বইয়ে দেখবা যে, বা বিভিন্ন বোর্ডে দেখা যায় যে কোন একটি সেট দেয়া থাকে, বলা হয় যে পি অফ এ নির্ণয় করো, একটি অংশ দেয়, এরপরে বলা হয় যে দেখাও যে এ সেটের উপাদান যদি এন হয় তাহলে ইয়া টু টু দ্যাট এন কে সমর্থন করবে। বাট খুব সিম্পল একটি ম্যাথ, শুধুমাত্র বলেছে পি অফ এ নির্ণয় করো। 4 মার্কসের একটি প্রশ্ন, কেন এত সহজে একটি ম্যাথ দিয়েছে? কেন দিয়েছে? যদি উদ্দীপকটা এভাবে সমীকরণ আকারে না থাকতো, উদ্দীপকে যদি শুধু এর যে মান, এর মান যদি 1 2 3 দিয়ে দিত, অর্থাৎ আমাদের উপাদান যদি জানা থাকতো, তাহলে হয়তো এই প্রশ্নটা এইভাবে হতো যে পি অফ এ নির্ণয় করো এবং দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে এ টু টু দ্য এন কে সমর্থন করে। বাট উদ্দীপক থেকে যেহেতু আমাদের উপাদান সঠিকভাবে নির্ণয় করতে হবে, আমাদের এই এ সেটের উপাদান বের করাটা কিন্তু আমাদের অনেকটা সময় লেগে যাবে, এবং এ সেটের উপাদান আমরা নির্ণয় সঠিকভাবে করলে এখানে 50 মার্কস পাবো 4-এ। এরপরে আমরা পি অফ এ নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু আরো 2 মার্কস পাবো। সো তোমরা এত সহজ মনে করো না। আমরা যখন প্রশ্ন তৈরি করি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য, তখন কিন্তু অনেক ভাবার বিষয় থাকে, অনেক চিন্তা করার বিষয় থাকে যে আমি একটা প্রশ্ন তৈরি করে দিলাম, শিক্ষার্থীরা 21.6 মিনিটে পারবে কিনা, এটিও কিন্তু একটু জানার ব্যাপার। সো তোমরা কোন একটি সৃজনশীল প্রশ্ন আগে দেখবে, তারপরে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবে, তখনই বুঝতে পারবে যে তোমাদের কত সময় লাগে বা টিচার কিভাবে চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো সিলেক্ট করে থাকে। তাহলে আসো এখন আমরা এটা কিভাবে ম্যাথ করার চেষ্টা করব। আচ্ছা ইজি ম্যাথ, হৃদয় খান লিখছো ইজি ম্যাথ স্যার। অপনয়ন, অপনয়নে এক্স কমা ওয়াই সমান, হ্যাঁ কে লিখছো? মেহেদী হাসান আজিজুল। অপনয়নে তো অ্যাকচুয়ালি 0 1 হওয়ার কথা না। থ্যাংকস স্যার ফর রিডিং মাই কমেন্টস। আচ্ছা লাবিবা, থ্যাংক ইউ তোমাকে। সুমাইয়া আফরোজ, আনসার সেম আসবে। রশিদ রাহি, আচ্ছা রুহিত রাহি স্যার আবার বলেন। আচ্ছা আমি আবার তোমাদের যে বিষয়টা বলছি, আমি যে প্রথম যে ম্যাথটি করেছি, এই ম্যাথটি কিন্তু আমাদের অপনয়ন পদ্ধতি বলো, প্রতিস্থাপন পদ্ধতি বলো, আর গুণন পদ্ধতি বলো, যে পদ্ধতি বলো একই রেজাল্ট হবে। এবং আমি দ্বিতীয় যে ম্যাথটি বলেছি পি অফ এ নির্ণয় করো, পি অফ এ বলতে আমাদের এ সেটের উপাদানটা কিন্তু আগে সুন্দরভাবে নির্ণয় করতে হবে, তারপরে কিন্তু আমাদের ক্যালকুলেশনে আমরা পি অফ এ নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে লিখবো দেখো, খ নং প্রশ্নের সমাধানটা একটু দেখে নাও। আমরা লিখব এ সেটের বর্ণনা, এ সেটের বর্ণনাকারী সমীকরণ আমি লিখে নিব। যেহেতু এ সেটের মধ্যে আমাদের একটি সমীকরণ আছে, কি দেখো তো, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়ালস টু
0। তাহলে আমাদের দেখো প্রথম যে পদ আছে এই প্রথম পদটি কি আছে বলতো, এক্স কিউব, তার মানে আমাদের সাংখ্য সহগ এখানে 1 আছে। এবং লাস্টের যে পদটি আছে দেখো -6, আমরা যদি মিডিল টার্মের মতো চিন্তা করি তাহলে আমাদের অ্যাকচুয়ালি সাংখ্য সহগ কত হবে, -6 x কিউব। তাহলে এখন 6 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, +-1 +-2 +-3 প্লাস মাইনাস আমাদের 6 আসবে। তো আমরা খুব সহজে যদি দেখতে চাই এটা কি যদি একটি ফাংশন বিবেচনা করতাম, এক্স এর স্থলে যদি 1 বসাই, তাহলে 1 বসালে কত হয় দেখো, 1 আর 4 হয়, আর এখানে 1, তাহলে 6 হয়। অর্থাৎ এক্স ইকুয়ালস টু যদি আমরা 1 বসাই তাহলে দেখবো যে বাম পক্ষ সমান ডান পক্ষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে বাম পক্ষে আমাদের x সমান 1 বসালে কিন্তু রাশিটির মান 0 হয়। সো আমরা x সমান 1 বসালে আমরা অবশ্যই বলতে পারবো যে x মাইনাস 1 সমান দেখো 0, দ্যাট মিন্স x মাইনাস 1 হচ্ছে আমাদের এই বাম পক্ষের বহুপদী রাশির কিন্তু একটি উৎপাদক। ওকে, তাহলে আমরা এই ম্যাথগুলো কিভাবে করব, আমাদের এত বিচার বিশ্লেষণ করার পরীক্ষার হলে সময় থাকবে না, কিন্তু এগুলো কৌশল আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি। 6 কে উৎপাদকে বিশ্লেষণ করলে গুণনীয়কগুলো হবে, উৎপাদক সমূহগুলো হবে +-1 +-2 +-3 +-6, অর্থাৎ 6 এর আমাদের উৎপাদক সমূহ আমরা যাচাই বাছাই করব। তো এখানে আমরা খুব সহজে +1 বসিয়ে কিন্তু দেখলাম 0 হয়ে যায়, তাহলে x-1 হবে রাশিটির একটি উৎপাদক। সো আমরা এখানে কি করব, একটি লাইন একটু ফাঁকা রাখবো, আর এখানে পাওয়ার আছে দেখো 3, সুতরাং এখানে উৎপাদক আসবে 3টি উৎপাদক আসবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে এখানে আমি 0 দিয়ে রাখলাম। তো 3টি উৎপাদক কেন আসবে, এখানে যেহেতু পাওয়ার 3টি আছে, তাহলে আমরা এখন যদি x-1 দ্বারা যদি এটাকে ভাগ করি, অর্থাৎ ভাজ্যর প্রথম পদ দেখো x কিউব, আর ভাজকের প্রথম পদ দেখো কত, x, তাহলে x কিউবকে যদি x দ্বারা ভাগ করি নিঃসন্দেহে আমরা কি পাবো, ভাগফল পাবো x স্কয়ার, বা x স্কয়ার দ্বারা x কে গুণ করলে আমরা প্রথম পদ x কিউব পাবো, তাহলে আমরা প্রথম পদ দেখো x কিউব পেয়ে গেলাম। ওকে, তাহলে এক্স স্কোয়ার দ্বারা যেহেতু এই উৎপাদককে আমরা গুণ করব, সো প্রথম পদ দ্বারা গুণ করেছি, তাহলে এখানে কত হবে, মাইনাস দেখো এক্স স্কোয়ার হচ্ছে। ওকে, আমাদের এখানে দ্বিতীয় পদ দেখো, আর এখানে এই সমীকরণটি দেখো ঘাতের অধক্রম আকারে কিন্তু সাজানো আছে, তাহলে এখানে দেখো +4x আসতে হবে, 4x স্কোয়ার আসতে হবে, তাহলে এখানে আমরা কত নিব, তাহলে নিঃসন্দেহে আমাদের এখানে 5x যদি আমরা নিই, তাহলে 5x দ্বারা গুণ করলে দেখো 5 কি হবে বলতো, এক্স স্কোয়ার হবে, এবং প্লাস মাইনাসে মাইনাস দেখো 5x হবে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে প্রথম এক্স কিউব পদ ঠিক আছে, এবং -x² প্লাস 5x² সমান আমরা +4x² পাচ্ছি। এরপর দেখো এখানে কত হয়েছে বলতো, প্লাস এক্স আছে, তাহলে -5x হয়েছে, তাহলে এখানে আমরা এমন একটি সংখ্যা নিব যেন এখানে +x হয়, তাহলে এখানে আমাদের +6 যদি আমরা নিই, তাহলে দেখে নিই, তাহলে +6 নিলে কত হবে দেখো, +6x হবে, এবং দেখো -5x +5x যোগ করলে কিন্তু আমরা ক্যালকুলেশনে আমরা এই +x পেয়ে যাব, এবং দেখো 6x হলো -6 কে 6 পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের এই যে লাইনগুলো প্র্যাকটিস না করলে তো হঠাৎ করে আমরা পারবো না, আমরা কোনো ফাংশন ধরে ম্যাথগুলো করতে যে আমরা অনেক সময়ও নিব না। যেহেতু সৃজনশীল প্রশ্নে আনসার করতে হবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, আমাদের ওভাবে কিন্তু ভাবার একটি ব্যাপার আছে। তাহলে আমরা এখানে পেলাম কত দেখো, উৎপাদক x-1 পেলাম, x স্কয়ার প্লাস দেখো 5x প্লাস 6, অর্থাৎ তিনটি পদে আমরা x-1 কমন নিচ্ছি, তাহলে প্রথম পদে x স্কয়ার থাকে, দ্বিতীয় পদে +5x, তৃতীয় পদে 6, এবং আমরা নরমালি কিন্তু এখন একটা উৎপাদক পেয়ে যাচ্ছি যেটা একদম 7 থেকে শিখে আসছো, যে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে আমরা মিডিল টার্ম ফ্যাক্টরের কথা যদি বলি আমরা 6 পেয়ে যাব, যোগ করলে আমরা 5 পাবো মিডিল পদ যেটি আছে। তাহলে এখানে x কমন নিলে দেখো x+2 হচ্ছে, এখানে 3 কমন নিলে কত বলতো, x+2 আমরা পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ সহকারে তোমরা যদি দেখো ইনশাল্লাহ তোমাদের এই ম্যাথগুলো ইজিলি হয়ে যাবে। তাহলে x প্লাস দেখো 2, আর এখানে কিন্তু x+3 আমরা পাচ্ছি, তাহলে তিনটা উৎপাদক পেলাম। এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, তোমরা অনেকেই সংযুক্ত আছো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, যে তিনটি উৎপাদক পেলাম, আমরা দুইটা উৎপাদকের ক্ষেত্রে কিন্তু লিখি হয় অথবা। এখানে যদি এমন হতো x-1 এবং x+2 দুইটি উৎপাদক হতো, তখন আমরা লিখতাম হয় x-1 সমান 0 অথবা x+2 সমান 0, কিন্তু তিনটি উৎপাদক থাকার কারণে আমরা কিভাবে এটি লিখবো, গড ব্লেস হিম। আচ্ছা, আবু বকর সিদ্দিক, আমার আব্বু অসুস্থ। আচ্ছা, তোমরা অনেকে সংযুক্ত আছো আমি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। সুচিত্রা পল, হ্যাঁ তুমি সুন্দরভাবে পি অফ এর আনসার অটোমেটিকলি তুমি অনেকগুলো আনসার লিখে রেখেছো অলরেডি। জাহিদ হাসান, থ্যাংক ইউ, তোমরা অনেক 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 মানে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই কারণে বলবো তোমরা এত সুন্দরভাবে ম্যাথগুলো কমপ্লিট করে ফেলেছো আমার সাথে সাথে। তাহলে এখন দেখো
আমরা এখানে তিনটি উৎপাদক পেয়েছি, তাই না? তিনটি উৎপাদক পেয়েছি, তাহলে আমরা কি লিখবো দেখো তো, হয় যদি আমি x-1 রাখি তাহলে দুইটি উৎপাদক আছে, যেহেতু আমরা জানি দুই বা ততোধিক কোনো বীজগণিতিক রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হবে। কেন হবে দেখো, এইটাকে আমরা কিন্তু অ্যাকচুয়ালি এইটা লিখতে পারবো, দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারবো, যখনই x-1 রাখবো তখন বাকি দুইটি উৎপাদক দেখো ভাগ আকারে চলে আসবে। এটি কিন্তু আমরা লিখি না, এই পয়েন্টটা না লিখে আমরা সরাসরি কিন্তু লিখি হয় x-1 ইকুয়ালস টু দেখো লিখি 0 লিখি, কারণ আমরা জানি বাকি দুইটি উৎপাদক এখানে ভাগ হয়ে যায়। এবং এখানে যে শর্ত আছে, দুইটি উৎপাদক আছে, যেখানে x নট ইকুয়ালস টু 2 হবে, আবার কি হবে x নট ইকুয়ালস টু -3 হবে। এগুলো ইন ডিপে অনেক ব্যাপার স্যাপার আছে, যেগুলো তোমরা অনেকেই হয়তো বোঝার চেষ্টা করো না, শুধুমাত্র জানো যে দুইটি উৎপাদক আসলে আমরা হয় অথবা লিখি, কিন্তু তিনটি উৎপাদকও আসলে আমরা হয় অথবা লিখি। কিন্তু দেখো আমি কিভাবে লিখেছি, যে x-1 যদি রাখি তাহলে বাকি দুইটা উৎপাদক আমাদের কি হবে, তো দেখো হর আকারে চলে আসবে, এবং হর আকারে আসলে আমার সামথিং বাই 0 ইকুয়ালস টু 0 হয়ে যাবে। যেখানে x আমরা বলবো x+2 নট ইকুয়ালস টু 0 হবে, আবার x+3 নট ইকুয়ালস টু অবশ্যই 0 হবে, কারণ সামথিং বাই এটি যদি 0 হয়ে যায় তাহলে তো আমাদের বাম পক্ষ আর ডান পক্ষে কোনো অজ্ঞাত মান পাবো না। সো আমরা এখান থেকে কি লিখবো দেখো, x-1 সমান 0, এখান থেকে বলবো দেখো x ইকুয়ালস টু 1 পেলাম। আমরা কি লিখেছি বলতো, হয় লিখেছি। এরপর কি লিখবো দেখো, সরাসরি লিখবো অথবা x+2 ইকুয়ালস টু 0 হবে, আগের মতোই 0 বাই আমাদের প্রথম আর লাস্টের উৎপাদকটা শূন্যের নিচে ভাগ হয়ে যাবে। এখান থেকে আমরা পাবো দেখো x ইকুয়ালস টু -2 পাবো। হয় লিখেছি অথবা লিখছি, আর লাস্টে যে লিখবো দেখো নতুবা, লাস্টে যে লিখবো নতুবা x+3 ইকুয়ালস টু দেখো 0, অতএব x ইকুয়ালস টু দেখো -3। তাহলে আমরা দেখতে পেলাম যে এই এ সেটের যে উপাদান, এটি কিন্তু মূলত লেখা আছে কি দেখো, x বিলংস টু z লেখা আছে। যদি এমন হতো যে x বিলংস টু n দিত, সেই ক্ষেত্রে তোমরা কোন মানগুলো নিতে? তাহলে x বিলংস টু যদি এখানে n দিত তাহলে x এর মান শুধুমাত্র 1 তোমরা নিতে পারতে, কিন্তু এখানে বলেছে x বিলংস টু z, আর z মানে কি পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে আমরা পূর্ণ সংখ্যা বলি। তাহলে আমরা x এর মান এখানে +1 নিব, x এর মান -2 নিব, x এর মান -3 অবশ্যই আমাদের নিতে হবে। ওকে, এই z এর স্থলে যদি n দিত তখন কিন্তু তোমরা এই প্রশ্নে অনেক স্টুডেন্ট আছে তিনটি মানে হয়তো নিতে, কিন্তু ভুল হতো, যেহেতু এখানে z আছে বলে আমরা +1 -2 -3 নিতে পারবো। কিন্তু যদি n থাকতো x বিলংস টু n, তাহলে শুধুমাত্র x এর মান আমরা 1 নিতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমি যদি এই প্রশ্নটা একটু জটিল ভাবে তোমাদের যদি পরীক্ষার হলে এইভাবে দিয়ে দিতাম, x বিলংস টু n such that x³ প্লাস 4x স্কোয়ার প্লাস x মাইনাস 6 ইকুয়ালস টু যদি 0 থাকতো, এমন যদি প্রশ্ন থাকতো, তাহলে আমরা x এর মান কোনটা নিতাম? তাহলে আমরা এখানে x এর মান কিন্তু দেখো 1 নিতাম, কারণ এখানে x1 বিলংস টু n হতো, বাট এটা কখনো হতো না। -2 ডাজ নট বিলং টু আমাদের n হতো, -3 ডাজ নট বিলং টু কিন্তু আমাদের n হতো। ওকে, তাহলে এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তোমরা অনেকেই কমেন্টস করেছো যে স্যার এই ম্যাথগুলো অনেক সোজা, কিন্তু একটু 19-20 আকারে কিন্তু আমরা অনেক সময় পরীক্ষার হলে তোমাদের এই ম্যাথগুলো দিয়ে থাকি। তাহলে লক্ষ্য করো, আমরা x এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন কি লিখবো বলতো, এখানে আমরা সুন্দরভাবে এখন লিখে নিতে পারবো। অতএব এ সেটের উপাদান কত বলতো? তাহলে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখবো, -3 থেকে অবশ্য -2 বড়, -2 থেকে অবশ্যই 1 বড়। এ সেট আমরা পেয়ে গেলাম। একটু লক্ষ্য করো, আর তোমরা জানো কোন কোন সেটের যে সদস্য হবে, সেই সদস্যর মাধ্যমে আমরা যখন পাওয়ার সেট নির্ণয় করতে যাব, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের টু দ্য n কে কিন্তু সমর্থন করবে। অর্থাৎ আমরা পি অফ এ নির্ণয় করার ক্ষেত্রে কিন্তু একটি বেসিক সূত্র মনে রাখতে হবে, টু দ্য n। তাহলে এখানে দেখো টু দ্য n বলতে কত, দেখো 1 2 3 তিনটি উপাদান, তাই না? তাহলে আমাদের কয়টি হবে বলতো, আমাদের পি অফ এ সমান কত হবে, 8টি হবে। তাহলে আমরা কি পেলাম দেখো, এ সমান কত পেয়েছে বলো, -3 -2 আর 1 পেলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন পি অফ এ একবারে কি লিখবো, আমরা জানি কোন সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকেই কিন্তু ওই সেটের পাওয়ার সেট বলা হয়। বা তোমরা আরো জানো যে প্রত্যেক সেট নিজেই কিন্তু একটি
উপসেট বা প্রত্যেক সেটের কিন্তু ফাঁকা সেট একটি উপসেট। সো এখান থেকে এ সেটের উপাদান দেখো -2, -3, -2, -1 আছে, তিনটি উপাদান আছে। আমাদের তিনটি উপাদান থাকলে আমাদের পাওয়ার সেটের টোটাল উপাদান হবে কিন্তু 8টি। প্রথমে আমরা যে কাজটি করব, একটি একটি উপাদান নিয়ে তোমাদের সামনে আমি ম্যাথটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব তাহলে, এবং মনে রাখতে হবে নতুন ভাবে যে সেট তৈরি হবে, অর্থাৎ -3 একটি উপাদান উপসেট, -2 একটি উপাদান যেটা আমরা উপসেট বলবো, 1 একটি উপাদান, তাহলে একটি একটি উপাদান নিলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো -3 এর সাথে আমি দুইটা উপাদান -2 নিব, মাস্ট বি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কখনো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যাবে না। আবার দেখো -3 এর সাথে আমি 1 নিয়ে আমি আরেকটা সেট তৈরি করব। ওকে, তাহলে 3 দিয়ে 2 এর সাথে একটি উপাদান তৈরি করলাম, 3 এর সাথে 1 নিয়ে আমি আরেকটি সেট তৈরি করলাম। এরপর দেখো 2 দিয়ে নিব, তাহলে -2 আর 1। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে বেসিক্যালি 8টি উপাদান হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কতটুকু পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6টি পেয়েছি। আর প্রত্যেক সেট কিন্তু নিজেই তার কিন্তু একটি উপসেট তোমাদের বলেছে। আর প্রত্যেক সেটের ফাঁকা সেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া যায়, অরিও দেওয়া যায়, তাহলে এবং টোটালটা কিন্তু আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এবং এই যে সেকেন্ড ব্র্যাকেট তোমরা অনেকে দাও না, এই না দেওয়ার কারণে কিন্তু মনে রাখবে তোমাদের কিন্তু মার্কস দেওয়া হয় না। সো প্রিয় শিক্ষার্থীরা, খ নং প্রশ্নের আনসার আমরা অলরেডি পেয়ে গেছি, এবং খ নং প্রশ্নের আনসার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের একটু সময় লেগেছে। আমাদের এ সেট, আমাদের সেট গঠন পদ্ধতিতে ছিল, এ সেট থেকে আমরা তালিকা পদ্ধতি নির্ণয় করলাম, এরপরে এ সেটের উপাদানের মাধ্যমে আমরা পি অফ এ নির্ণয় করেছি। ওকে, সো আমি তোমাদের বলবো যে তোমরা যারা কন্টিনিউয়াসলি তহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ তোমরা ফলো করো, তা তোমরা অবশ্যই দেখতে পাও যে কিছু ম্যাথ আছে, যে ম্যাথগুলোর বেসিক বিষয়গুলো, বেসিক কনসেপ্ট থাকে না, তোমরা ম্যাথ কমপ্লিট করার দরকার, তাই কমপ্লিট করো। জেড না থাকলে কিউ যদি থাকতো তবে কি হতো? হ্যাঁ, কিউ যদি থাকতো তাহলে এখানে কিন্তু মূলদ সংখ্যার ব্যাপার, আমাদের যদি ভগ্নাংশ আসতো তাহলে আমাদের মূলদীয় ভগ্নাংশ আসতো, আবৃত দশমিক সংখ্যা আসলে অবশ্যই আমরা নিতে পারতাম, পয়েন্ট আকারে যদি থাকতো সেটিও আমরা নিতে পারতাম। মূলদ অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা যদি থাকতো তাহলে আমাদের রুট আকারে মান থাকতো, যেগুলো উচ্চতর গণিতে তোমরা সেটের ম্যাথগুলো পাবে। ওকে, কে বলেছো এটি স্যার? থ্যাংক ইউ মেহেব। আচ্ছা, মুইদ হাসান তুমি বলেছো জেড না থাকলে কিউ থাকলে কি হতো? অবশ্যই কিউ থাকলে আমাদের দশমিক আকারে মান, অর্থাৎ আবৃত দশমিক ভগ্নাংশ যেগুলো থাকতো মূলদীয় আকারে, পয়েন্ট আকারে থাকতো, যেগুলো মূলদ সংখ্যা সেগুলো আমরা নিতে পারতাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে সুন্দরভাবে ক্লাসটিতে সংযুক্ত আছো। এমডি জাহিদ হাসান, নোবেল মি, আচ্ছা মায়ের আইডি, তাই মায়ের আচ্ছা, ইয়েস স্যার, সময় আফরোজ সূচি তুমি সংযুক্ত হয়েছো চাঁদপুর থেকে। এখন আসো, গ নং প্রশ্নটির আনসার তোমাদের সামনে আমি একটু কমপ্লিট করে দিতে চাই। গ নং প্রশ্নটি একটু দেখে নাও, গ নং প্রশ্নে অ্যাকচুয়ালি কি চেয়েছে। আমি খ নং প্রশ্নের আনসারটি তোমাদের সামনে একটু আপডেট করার চেষ্টা করলাম। আমি জানি যে তোমরা যারা আমার ক্লাসটি কন্টিনিউয়াসলি দেখে থাকো তারা অবশ্যই বুঝবে যে আমি নর্মালি কোনো একটি ম্যাথ না করে ইন ডিটেলসে বেসিক সহ আমি আলোচনা করার চেষ্টা করি। আমাদের বলেছে মান নির্ণয় করো, মান নির্ণয় করো। আমাদের উদ্দীপকের আলোকে দেখো এ সেট নিয়ে খ আমাদের আনসার তৈরি করা হয়েছে। আমাদের মান নির্ণয় করতে বলেছে কি দেখো, এফ অফ ওয়াই ইনভার্স 2 প্লাস দেখো 1, আরেকটি বলেছে দেখো এ বাই এফ ইনভার্স দেখো, সরি এফ অফ ওয়াই ইনভার্স এখানে -1। আমাদের মান নির্ণয় করো, আমাদের বলেছে এই আমাদের ফাংশনটি দেখো মান নির্ণয় করতে বলেছে, এবং ইনভার্স থাকার কারণেই কিন্তু তোমরা একটু লক্ষ্য রাখবে যে ক্যাডেট কলেজের প্রশ্ন কিন্তু এত সহজেই কিন্তু সহজ প্রশ্ন থাকে না। তাহলে আমরা উদ্দীপকে যেটি দেখব ওখান থেকে একটু দেখে নিই যে আমরা কি লিখতে পারবো। দেখো সমাধান দেখো। ওকে, তাহলে আমরা লিখব দেওয়া আছে, লক্ষ্য করো এফ অফ ওয়াই সমান 5y প্লাস 1 বাই দেখো 5y মাইনাস 1। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখি। আমাদের এখন বলেছে এক্স এর স্থলে আমরা, অর্থাৎ ওয়াই এর স্থলে ওয়াই ইনভার্স 2 বসাবো। এটি কিন্তু একটি মেশিন, ফাংশন কিন্তু একটি মেশিন, এই ফাংশনে এক্স বা ওয়াই বা জেড চলকের স্থলে আমাদের মান বসাতে হবে। তাহলে এখন কি লিখবো দেখো, এখন লিখবো এখন 1 নং এ, এখন লিখবো 1 নং এ
ওয়াই এর স্থলে ওয়াই ইনভার্স বা 1/y² বসিয়ে পাই। দেখো একটু ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছে, দেখো বসিয়ে পাই কি লিখে দিয়েছে দেখো। তাহলে 1 নং যে ফাংশনটি আছে এই ফাংশন ওয়াই এর স্থলে আমরা কি বসাবো বলতো, ওয়াই ইনভার্স 2 বা 1/y² বসাবো। তার মানে আমাদের এই মান নির্ণয় করতে হবে। তাহলে বসালে আমরা কি পেতে পারি দেখো তো, এফ ইনভার্স দেখো, তাহলে আমরা কি লিখবো দেখো, ওয়াই ইনভার্স 2 বা এটাকে আমরা লিখতে পারবো এফ ইনভার্স দেখো 1/y², যেটি আমরা বসাই। তাহলে আমাদের এখন এই ফাংশনে 5 ইন্টু দেখো কি বসাবো দেখো 1/y² প্লাস 1, আমরা দেখো কি লিখবো 5 ইন্টু 1/y² মাইনাস 1 আমি বসাচ্ছি, খেয়াল করো। তাহলে এটি মূলত আছে 5/y² প্লাস 1, দেখো 5/y² মাইনাস 1। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে লবে কত বলতো, লবে ক্যালকুলেশন করলে আমরা y² 5 প্লাস y² পাবো। হরে যদি ক্যালকুলেশন করি y² তাহলে 5 মাইনাস দেখো y² পাবো, তাই না? তো লক্ষ্য করো আমরা কিন্তু অনেক দূর এগিয়েছি। তোমরা যদি একটু দেখো এর পরের লাইনটা আমি এখান থেকে এভাবে একটু লিখে দেওয়ার চেষ্টা করি, তাহলে কি পাচ্ছে দেখো, এফ অফ ওয়াই ইনভার্স দেখো 2 পাচ্ছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি হবে বলতো, 5 প্লাস y² বাই y², এটি উল্টে গেলে কত হবে দেখো তো, y² বাই দেখো 5 মাইনাস y²। ওকে, আমরা যদি একটু দেখি, একটু লঘিষ্ঠকরণ করবো হালকার উপরে, আমরা বাম থেকে ডানে আমরা একটু লঘিষ্ঠকরণ করব, বা দেখো এফ ইনভার্স ওয়াই, এফ অফ ওয়াই ইনভার্স 2, তাহলে এখানে কি পাবো দেখো 5 প্লাস y² বাই দেখো 5 মাইনাস y²। ওকে, তোমরা এই পর্যন্ত আগে একটু দেখে নাও। এখানে কিছু ম্যাথ আছে যেগুলো খুব সহজেই ক্যালকুলেশন করতে পারবা। আচ্ছা, এমডি জাহিদ হাসান নোবেল স্যার জ্যামিতি নিয়ে ক্লাস গুলো নেন প্লিজ। জ্যামিতি নিয়ে অবশ্যই আমি নেওয়ার চেষ্টা করব। রোহান রশিদ, থ্যাংক ইউ, তুমি সংযুক্ত হয়েছো। রোহান তুমি কেমন আছো? সুমাই আফরোজ, স্যার 3টার ক্লাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোমরা চেষ্টা করো 3টার ক্লাস কমপ্লিট করার। আমি এখন তোমাদের সামনে দেখো ম্যাথটি করে দেওয়ার চেষ্টা করছি। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের 1-এর গ কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। সুচিত্র পল, আচ্ছা আনসার 5/y² হবে মেবি। আচ্ছা, মুয়েদ হাসান ফাংশন নেবেন না। এখন আমি ফাংশন নেওয়ার চেষ্টা করছি, দেখো তোমরা এটা আগে বোঝার চেষ্টা করো, যার কারণে আমি একটু বোর্ডটা সাইড করে রেখেছি। এখন দেখো আমাদের এই মান যদি নির্ণয় করতে হয়, আমি দেখো এই লাইনটা একটু লিখে রাখার চেষ্টা করলাম, এফ ইনভার্স 1, এফ অফ ওয়াই ইনভার্স 2 বা এফ অফ 1/y² আমরা এখানে পাচ্ছি। এখন যেহেতু আমরা এসএসসি ক্যান্ডিডেট যোজন বিয়োজনের একটি ব্যাপার জানি, আমরা দেখো বাম পক্ষে ফাংশন নিচে হরেই কিন্তু দেখো কত আছে, 1 আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখো এফ অফ ওয়াই ইনভার্স আমরা প্লাস 1 যোজন করছি, আর দেখো এফ অফ ওয়াই ইনভার্স মাইনাস 1, তার মানে দেখো লব প্লাস হর, লব প্লাস হর, লব মাইনাস হর, তার মানে বাম পক্ষে যোজন বিয়োজন করছি। দেখো তাহলে ডান পক্ষে কি আছে দেখো, 5 প্লাস y², 5 মাইনাস দেখো y²। ওকে, কি হচ্ছে দেখো, লব কত 5 প্লাস y², হর কত দেখো 5 মাইনাস y²। ওকে, আমরা অবশ্যই লিখবো যোজন বিয়োজন করে, যোজন বিয়োজন করে, বিয়োজন করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কিন্তু দেখো যে মান চেয়েছে, এখানে যদি এমন হতো +1 আর এখানে -2 থাকতো, তাহলে কিন্তু আমরা যোজন বিয়োজন করতে পারতাম না। আমরা দেখে বুঝতে পারছি +1 আছে -1 আছে, যার কারণে হরে 1 ছিল, বাম পক্ষে একবার যোজন করলাম একবার বিয়োজন করলাম। কিন্তু যদি এখানে চেঞ্জ থাকতো মান নির্ণয়, সেই ক্ষেত্রে আমরা এখানে এফ ইনভার্স, এফ অফ ওয়াই ইনভার্স 2 এর মানটি কিন্তু শুধুমাত্র প্রদত্ত রাশি লিখে মান বসিয়ে ক্যালকুলেশন করে দিতাম। এখানে যদি +1 -1 আছে, সো আমরা এটা এভাবে লিখতে পারবো। তাহলে আমরা এটি কি লিখতে পারি দেখো, 5 প্লাস y² প্লাস 5 মাইনাস y² বাই 5 প্লাস y² মাইনাস 5 প্লাস দেখো y²। ওকে, তাহলে ক্যালকুলেশন করলে দেখো +5 প্লাস 5 10 হয়, এখানে প্লাস 2y² হয়, লঘিষ্ঠ করলে দেখো 5 বাই আমরা y² পাচ্ছি। তাহলে খুব সহজে আমরা লিখতে পারবো দেখো প্রিয় শিক্ষার্থীরা আনসারটা
লিখতে পারবো 5 বাই দেখো ওয়াই স্কোয়ার, এটি আনসার। তোমাদের কাছে এই ম্যাথগুলো অনেক ইজি লাগতে পারে, বাট তোমরা যদি এভাবে একটু চিন্তা করো, সৃজনশীল প্রশ্নের আনসার করতে যে পরীক্ষার হলে কোনো কারণে যদি কোনো একটি ম্যাথ তোমাদের ইনকমপ্লিট থাকে, বা তোমরা দেখবে সৃজনশীল হয়তো কমন পাচ্ছ না বা সময় পাচ্ছ না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক অস্থিরতা লাগে। তোমরা প্রচুর প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কোনো ভুল হবে না। আচ্ছা, মাহমুদ হাসান স্যার, এসএসসি হায়ার ম্যাথের সাজেশনটা একটু দেন প্লিজ। তোমাদের এই লাইভ সেশনের মাধ্যমে জানিয়ে দিতে চাই, তোমরা যদি তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে যাও, ওখানে ইউটিউব চ্যানেলে যদি যাও, দেখবে ওখানে হায়ার ম্যাথের আমি সাজেশন দিয়েছি। সাজেশনগুলো মূলত হয়তো দেখবে যে 2019 বা 2018 সালের সাজেশন আছে, ওই সাজেশনগুলোই কিন্তু মেন বইয়ের সাথে মিল আছে, ওখান থেকে তোমরা দেখে নিও। তোমরা তৌহিদ একাডেমিতে গেলে অবশ্যই সাজেশনটি পাবে। ওকে, মেহেদি হাসান আজিজুল স্যার, তিনটার ক্লাস কোন টপিকে হবে? আমি কিন্তু লিখেছি তিনটার ক্লাস অলরেডি তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আরফা রহমান, আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, রোহান রশিদ, এসএসসি উচ্চতর গণিত অধ্যায় 2। হ্যাঁ, রোহান অলরেডি লিখে দিয়েছে, রোহান সবকিছু ম্যানেজ করে। রোহান রশিদ এই মুহূর্তে সংযুক্ত আছে। রোহান অলরেডি রোহান ভাইয়া তোমাদের বলে দিয়েছে, থ্যাঙ্কস আমাদের জানিয়ে দেওয়ার জন্য। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের ময়মনসিংহ ক্যাডেট কলেজের বীজগণিত অংশ নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। পরবর্তীতে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের লাইভ সেশনে, সেই প্রত্যাশায় আজকের এই ক্লাসের ইতি টানলাম। আল্লাহ হাফেজ।